পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ। হাইকোর্টে বিএফআইইউ এর প্রতিবেদন, দুদককে তদন্তের নির্দেশ। খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে 11 দলের সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল। সনদ নিয়ে গড়িমসির অভিযোগ জামাত আমিরের। থামছে না ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা। দিনাজপুর, ঝিনাইদহ ও ফেনীতে 22 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা রুখে দিল বিজিবি। সীমান্তে সাময়িক উত্তেজনা। চট্টগ্রামের দুর্গম পাহাড়ি এলাকায় অপরাধী চক্রের আস্তানা। গোয়েন্দা পুলিশের অভিযান, 2 অস্ত্রধারী গ্রেফতার। বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার। জনপদের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক। পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। ইসলামী ব্যাংকের 1000 কোটি টাকা লোপাটের তদন্তে প্রমাণ মিলেছে তার বিরুদ্ধে। ব্যাংকের পরিচালনা পর্ষদে বসে শেয়ার জালিয়াতিতে জড়িত ছিলেন বলে হাইকোর্টে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ। পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দুদককে তদন্তের নির্দেশ দেন আদালত। আসিফ মোহাম্মদ সিয়াম জানাচ্ছেন বিস্তারিত। দেশের ব্যাংকিং ইতিহাসে কেলেঙ্কারির শীর্ষে দীর্ঘদিন ধরে আলোচনায় ইসলামী ব্যাংক লুটপাটের ঘটনা। এর পেছনে সদ্য পদত্যাগ করা রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতার অভিযোগ বারবার উঠলেও ছিল না কোনো প্রমাণ। কিন্তু বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইইউ এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে মোহাম্মদ শাহাবুদ্দিনের দুর্নীতির ফিরিস্তি। 2017 সালে সরকারের মদদে ইসলামী ব্যাংকের একচ্ছত্র নিয়ন্ত্রণ নেয় এস আলম গ্রুপ। ব্যাংক কোম্পানি আইনের একের পর এক ধারা ভেঙে 82% শেয়ারের নিয়ন্ত্রণ নেয় গ্রুপটি। সে সময় জিএমসি বিল্ডার্স নামে এক প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালকের দায়িত্ব পান শাহাবুদ্দিন চুপ্পু। পরে তাকে ব্যাংকের ভাইস চেয়ারম্যানও করা হয়। দেশের রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত বহাল ছিলেন সেই পদে। বিএফআইইউ এর এক তদন্ত প্রতিবেদনে উঠে এসেছে একাধিক ভুইফোর কোম্পানির নামে ব্যাংকের 72% শেয়ার দখল করে এস আলম গ্রুপ। সময় সংবাদের হাতে আসা 42 পাতার তদন্ত প্রতিবেদনে দেখা গেছে কিভাবে এসব কোম্পানির মাধ্যমে ব্যাংক থেকে টাকা বের করে ফের শেয়ার কিনেছে জালিয়াত চক্র। 5 আগস্টে পট পরিবর্তনের পর হাইকোর্টের নির্দেশে 2025 সালের 29 অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেয় বিএফআইইউ। রিপোর্টটি পর্যবেক্ষণ করে 4টি স্বাধীন নিরীক্ষা প্রতিষ্ঠান। পরে মোহাম্মদ শাহাবুদ্দিনের সংশ্লিষ্টতা উল্লেখ করে প্রতিবেদন দেয় তারা, যা যাচাই বাছাই করে অনুমোদন দিয়েছে লন্ডন ভিত্তিক বিশ্বখ্যাত ফরেনসিক প্রতিষ্ঠান দ্য লয়েড। সুপ্রিম কোর্টের আইনজীবী জানান, তদন্ত রিপোর্ট থাকলেও সাংবিধানিক বাধায় রাষ্ট্রপতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সম্ভব হচ্ছিল না। সেই প্রতিবেদনটা ওনারা জমা দিয়েছেন হাইকোর্টে এবং সেখানে তারা কনফার্ম করেছেন যে অন্তত 72% কোম্পানি, যে 24টা শেয়ার হোল্ডিং কোম্পানি ছিল, এরা সবাই এস আলম সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এবং তারা বিভিন্ন সময় ব্যাংক থেকে কোনোভাবে টাকা বের করে সেই টাকাকে বিভিন্নভাবে ঘুরিয়ে এনে ইসলামী ব্যাংকের শেয়ারগুলো ক্রয় করেছেন। 72% শেয়ার প্রাইস ইসলামী ব্যাংকের এককভাবে এস আলম সংশ্লিষ্ট কোম্পানি নিয়ন্ত্রণ করত। তার মধ্যে জেএমসি বিল্ডার্স নামে একটা কোম্পানি আছে, যেটার সাথে আপনি যার কথা বলেন তিনি এক সময় ইনভলভ ছিলেন। আরও চাঞ্চল্যকর তথ্য হলো 21 জনের বিরুদ্ধে ইসলামী ব্যাংকের হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে 2025 সালে মামলা করে ক্ষতিগ্রস্ত ইসলামী ব্যাংক, যেখানে অভিযুক্তদের তালিকায় 12 নম্বরে আছেন সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। পরে অভিযোগ তদন্তের নির্দেশ দেন আদালত। ইসলামী ব্যাংকের শেয়ার সংক্রান্ত মামলাটি হাইকোর্টে এখনও চলমান। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে শেষ হলো জুলাই সনদ বাস্তবায়নে 11 দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ। গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বলে বিরোধী দল হুঁশিয়ারি দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর যে কোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেন জামাত আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে গত মে মাসে শুরু হওয়া 11 দলের ধারাবাহিক বিভাগীয় সমাবেশ শনিবার শেষ হলো সিলেটে। সমাবেশ ঘিরে সকাল থেকে জোটের কর্মী সমর্থকদের ভিড় বাড়ে নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে। তবে এদিন মঞ্চে দেখা যায়নি জোটের শরিক খেলাফত মজলিসের নেতাদের। বক্তব্যে জোটের নেতারা অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি। জনগণের রায়কে তারা ক্ষমতায় এসেই অবজ্ঞা করা শুরু করেছে। তাদের 31 দফাতে সংবিধান সংস্কার কমিশনের কথা উল্লেখ থাকলেও নির্বাচিত হওয়ার পরেও সংস্কার কি তারা ভুলে গিয়েছে। যতদিন পর্যন্ত জুলাই বিপ্লবের লক্ষ্য অর্জিত না হবে তত
ততদিন পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ আন্দোলন চালিয়ে যাব ইনশাআল্লাহ। সরকারের সমালোচনা করে জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দেন, যে কোনো মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে। এখন কোনো ধানাই পাড়াই মানি না, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা উভয়ে ভোট চেয়েছেন, সরকারি দল ভোট চেয়েছেন, বিরোধী দল ভোট চেয়েছেন, আমাদেরকে হা ভোট দিতে বলেছেন, আমরা হা ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমাদের হা ভোটের বাস্তবায়ন দেখতে চাই। তবে সিলেটের সমাবেশ থেকে পরবর্তী কর্মসূচির কোনো ঘোষণা দেয়া হয়নি। এর মধ্যেই শনিবার বিজ্ঞপ্তি দিয়ে 11 দলীয় ঐক্যজোটের সকল কর্মসূচি থেকে নিজেদের বিরত রাখার ঘোষণা দিয়েছে খেলাফত মজলিস। এরপর থেকে রাজনৈতিক অঙ্গনে গুঞ্জন চলছে, তবে কি ভাঙনের মুখে পড়ছে 11 দলীয় জোট? শফিক মুন্সি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র যে অভিযোগে বাংলাদেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, কৃষিভিত্তিক আরও 4-5টি ইপিজেড করে ফল ও সবজি রফতানির পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া খাল খনন শেষে নদী খনন কর্মসূচির হাতে নেওয়া হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। শনিবার সকালে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। যুক্তরাষ্ট্র যে অভিযোগে বাংলাদেশের উপর বাড়তি শুল্ক আরোপ করেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে মন্তব্য করেন তিনি। যে অভিযোগের উপর ভর করে এটি করা হয়েছে সেই অভিযোগটার কোনো ভিত্তি নাই। ব্যালেন্স অফ পেমেন্টের জন্য যদি প্রেসিডেন্টের কাছে মনে হয় কোনো দেশের উপরে ট্যারিফ আরোপ করবে, সেটা সর্বাধিক 150 দিনের জন্য বলবৎ করতে পারে। এদিকে রাজশাহীতে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু বলেছেন, কৃষিভিত্তিক 4 থেকে 5টি ইপিজেড তৈরির পর সেখানকার উৎপাদিত ফল সবজি সিঙ্গাপুর ও দুবাই পাঠানোর পরিকল্পনা রয়েছে বর্তমান সরকারের। যে হচ্ছে ফল এবং সবুজ, যে আমাদের যে হচ্ছে ভেজিটেবল, এগুলো আমরা যেন মিনিমাম সিঙ্গাপুর এবং দুবাই আমরা যেন দিতে পারি কার্গো বিমানে, তার জন্য প্রাইম মিনিস্টার সঙ্গে আমাদের অন্যান্য নেতৃবৃন্দের মন্ত্রীদের সাথে কথা হয়েছে। এটি আমরা এগিয়ে যাচ্ছি। মাগুরা পুলিশ লাইন্সে এক অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেন, সারা দেশে খাল খনন কর্মসূচি শেষে নদী খনন করা হবে। সমস্ত খাল খননের পরে আমরা নদী খনন কর্মসূচি হাতে নেব। বর্ষাকালে যে সারফেস ওয়াটার আসবে সেটা নদীতে এবং খালের বিলে জলাধার তৈরি হবে। আমরা সেই নদীর পানি যাতে শুকিয়ে না যায় তার জন্য আমরা সুইচ গেট তৈরি করে এই জলটাকে আমরা ধরে রাখবো। অন্যদিকে যশোরে আরেক অনুষ্ঠানে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী আনিন্দ ইসলাম অমিত বলেন, গুজব ঠেকাতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। যে সমাজে বা আমাদের বাবা মারা কম পড়ালেখা করেছেন সেই সমাজে একটা নৈতিক শিক্ষা ছিল, সামাজিক মূল্যবোধ ছিল। দুর্ভাগ্য 21শ শতাব্দীতে এসে সবাই এত আধুনিক হয়েছে, সবাই এত এগিয়ে গেছে, কিন্তু নৈতিক শিক্ষা নিঃশেষ হয়ে গেছে। আহ্বান জানান শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার। আবার এইখানে বসে থাকা মানুষগুলোকে শ্রদ্ধা করবার জন্য আবার ইউনিভার্সিটিতে পড়ালেখা করা লাগেনি। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। থামছে না ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা। ঝিনাইদহ, দিনাজপুর ও ফেনীতে 22 জনকে ছেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। পরে স্থানীয় বাসিন্দা ও বিজিবি তাদের প্রতিহত করে। এ সময় সীমান্তে উত্তেজনা দেখা দেয়। লাঠিসোঁটা নিয়ে বিজিবির সঙ্গে অবস্থান নেন গ্রামবাসীরাও। পুশিন ঠেকাতে বিজিবির টহল জোরদার করা হয়েছে। সীমান্তে বিজিবি ও বিএসএফ এর মুখোমুখি অবস্থান। বিএসএফ এর পক্ষ থেকে পুশিং এর চেষ্টা করায় উত্তপ্ত বাক্য বিনিময় বিজিবির সঙ্গে। শনিবার ভোরে দিনাজপুরের বিরামপুর উপজেলার ভাইগড় সীমান্ত দিয়ে 9 জনকে ঠেলে পাঠানোর চেষ্টা করে বিএসএফ। বিজিবি ও গ্রামবাসীর বাধায় তাদের ভারতীয় ভূখণ্ডে ফিরিয়ে নেওয়া হয়। সকাল 6টার দিকে সীমান্তের ওপারে বিএসএফ এর উপস্থিতি বাড়তে থাকে। বিজিবির সঙ্গে লাঠিসোঁটা নিয়ে সীমান্তে অবস্থান নেয় গ্রামবাসীরা। সীমান্ত এলাকায় কিছু সময়ের জন্য সৃষ্টি হয় উত্তেজনা। বিটিআররা তো ছাড়ে দিবে না, আটকাইছে। আমরা মহিলারা সবাই আটকে দিছি। রক্ত থাকতে আমরা ওনাদের ঢুকতে দেব না অবৈধভাবে, ইনশাল্লাহ। স্থানীয় সূত্রে খবর পাওয়ার পরে গ্রামবাসীরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে যাই, তারপর পুশিন ঠেকে দিই। ওগুলোকে আমরা ঠেকার জন্য আমরা এখানে গ্রামবাসীরা সবাই মিলে আমরা জীবন দিয়ে রক্ষা করবো, এদেরকে আসতে দিব না আমরা। বিজেপি উভয় মিলে এই পুশিনটাকে ঠেকিয়ে দেয়।
পরক্ষণের পর্যায়ে যে একটা উত্তেজনা যখন বেশি হয়ে যায় তখন আমাদের বাংলাদেশের যে বর্ডার গার্ড বিজিপি আছে ওনারা তখন এখানে আসে পরিস্থিতিকে অনেক শান্ত করে। এদিকে ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 6 জনকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বিজিবি। ভোরে উপজেলার সামান্তা এলাকা দিয়ে পুশিনের চেষ্টা চালায় বিএসএফ। বিষয়টি নজরে এলে তাদের বাধা দেয় বিজিবি ও গ্রামবাসী। বর্তমানে ওই 6 জন সীমান্তের শূন্যরেখা থেকে 30 গজ ভেতরে ভারতে অবস্থান করছে। এদিকে ফেনীর শ্রীপুর সীমান্তে 7 জনের পুশিন প্রতিহত করেছে বিজিবি। বিজিবি জানায় নিয়মিত টহলের সময় সীমান্তের শূন্যরেখায় তাদের শনাক্ত করা হয়। তানজিল হাসনাত, সময় সংবাদ। মিয়ানমারের রাখাইনে নতুন করে সংঘাতে সীমান্তে বাড়ছে উদ্বেগ। বিমান হামলা ও যুদ্ধ পরিস্থিতিতে সীমান্তমুখী রোহিঙ্গারা। অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও কোস্টগার্ড। সংশ্লিষ্টরা বলছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের চাপ সামলানোই এখন বড় চ্যালেঞ্জ। মাহমুদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। মিয়ানমারের রাখাইন রাজ্যে অস্থিরতা যেন কাটছেই না। সেখানে নতুন করে বিমান হামলা ও সংঘাতে তীব্রতা বেড়েছে। এর প্রভাব পড়ছে সীমান্তবর্তী এলাকাগুলোতে। নিরাপদ আশ্রয়ের আশায় আবারও বাংলাদেশমুখী হওয়ার চেষ্টা করছে রোহিঙ্গারা। সচেতন মহলের দাবি, সীমান্তে কার্যকর নিরাপত্তা নিশ্চিত করা না গেলে অনুপ্রবেশ ঠেকানো সম্ভব হবে না। কাঁটাতারের বেড়া নির্মাণ এবং কঠোর নিরাপত্তা ব্যবস্থায় হতে পারে এর কার্যকর সমাধান। সংঘর্ষ হলেও আসতেছে, না হলেও আসতেছে। এরা রাতের অন্ধকারে কোনো একটা জায়গা দিয়ে, বান্দরবন লামাতানসি দিয়ে ওরা আসতেছে। অনুপ্রবেশ ঠেকানোর একমাত্র উপায় সেটা হচ্ছে যে কি কাঁটাতারের বেড়া এবং সীমান্তে কঠোর নিরাপত্তা অবলম্বন করা, যেটা এখন হচ্ছে না। বাংলাদেশে আশ্রয় নেওয়া 12 লাখের বেশি রোহিঙ্গার চাপের মধ্যে নতুন করে কাউকে আশ্রয় দেওয়ার সক্ষমতা নেই, জানিয়েছে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এখন যুদ্ধ পরিস্থিতিতে বাকি রোহিঙ্গারও সীমানার দিকে আসতেছে আমরা শুনতে পাচ্ছি, বাট নিশ্চয়ই আমাদের বিজিবি দায়িত্ব পালন করবে যাতে রোহিঙ্গারা আসতে না পারে। রোহিঙ্গাদের এটা বোঝা উচিত, তারা যদি তাদের মাতৃভূমি এভাবে শূন্য করে চলে আসে তাহলে তাদের প্রত্যাবাসন প্রক্রিয়াটা আরও জটিলতর হবে। তাদের কমিউনিটি লিডারদেরকে আমরা অনুরোধ করেছি যে তোমরা তোমাদের জনগণ যারা ওই পারে রয়েছে, কমিউনিটির লোকজন রয়েছে, তাদেরকে বুঝাও যে তারা যাতে তাদের মাতৃভূমি না ছাড়ে। রাখাইনের সংঘাত বাড়ায় সীমান্তে নজরদারি জোরদার করেছে বিজিবি। টেকনাফের নাপ নদী থেকে শুরু করে বান্দরবনের নাইক্ষ্যংছড়ি ও কক্সবাজারের উখিয়ার সীমান্তে মোতায়েন করা হয়েছে আগের যে কোনো সময়ের তুলনায় বেশি সদস্য। পাশাপাশি আধুনিক জলযান, ড্রোন প্রযুক্তি ও নিয়মিত টহলের মাধ্যমে সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে কোস্টগার্ড। বিওপিগুলো আমাদের যে ক্যাপাসিটি রয়েছে, ধারণ ক্ষমতা রয়েছে, তার সর্বোচ্চ ধারণ ক্ষমতা অনুযায়ী সেখানে অবস্থান করছে এবং ফলাফল আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো সময় রোহিঙ্গা হোক বা মায়ানমারের নাগরিক হোক, বাংলাদেশে আসার সাথে সাথে আমরা চেষ্টা করছি ধরার। সব রকম পন্থা অবলম্বন করে আমরা আমাদের সজাগ দৃষ্টি এই সীমান্ত এলাকায় রেখেছি এবং সীমান্ত এলাকায় উদ্ভূত যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা সচেষ্ট রয়েছি। রাখাইনের পরিস্থিতি কোন দিকে যায় তার উপর নির্ভর করছে সীমান্তের আগামী দিনের চিত্র। তবে নতুন করে রোহিঙ্গা দল ঠেকাতে সর্বোচ্চ সতর্ক থাকার কথা জানিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। জনপদের সময় আরও থাকছে। চট্টগ্রামে বুলেট ট্রেন, এক্সপ্রেসওয়ে ও ইপিজেডে আগ্রহ চীনের। 3 মেগা প্রকল্প ঘিরে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন ব্যবসায়ীদের। কাজ শুরুর তাগাদা দিয়ে রাষ্ট্রদূতকে চিঠি। চট্টগ্রামের পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় গোয়েন্দা পুলিশের অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে 2 অস্ত্রধারীকে। পটিয়ার দুর্গম পাহাড়ি এলাকায় বৃষ্টির মধ্যেই সন্ত্রাসীদের ধরতে অভিযান চালায় জেলা পুলিশ। শুক্রবার দিনব্যাপী অভিযানে দুর্গম পাহাড়ি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে অস্ত্রসহ সন্ত্রাসীদের গ্রেফতার করে পুলিশ। দুর্গম পাহাড়ি পথ, প্রতিকূল পরিবেশ এবং সম্ভাব্য সশস্ত্র প্রতিরোধের ঝুঁকি উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। এ সময় দেলোয়ার হোসেনের বসতঘরের খাটের নিচে তল্লাশি চালিয়ে বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার হয়। একই এলাকার ছাতিভাঙা আফসারের গাছবাগান এলাকায় তল্লাশি চালিয়ে 2টি একনলা বন্দুক ও 2টি দেশীয় এলজি উদ্ধার হয়। এ সময় দেলোয়ার হোসেন ও মৌসিন নামে 2 জনকে আইনের আওতায় আনা হয়। শনিবার সকালে জেলা পুলিশ কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয় এসব তথ্য। এদের যে মূল হোতাগুলো, এদের তো এদের কাছে আরো বিভিন্ন রকমের অস্ত্র আছে, আগ্নেয়াস্ত্র আছে আমরা জানি। তো
তো সেগুলো যেন আমরা নিয়ে আসতে পারি। ওই জন্য হয়তোবা এই বিষয়গুলো সবই ওপেনলি খোলামেলা আমি বলতে পারতেছি না, তবে এটা আমাদের একেবারে ক্লোজ মনিটরিংয়ে আছে এবং এটা নিয়ে আমরা কাজ করছি। আধিপত্য বিস্তার ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করার হুঁশিয়ারি পুলিশ সুপারের। জেলা পুলিশের পক্ষ থেকে এই সকল রকমের সন্ত্রাসী কার্যক্রম, সকল রকমের এই গুন্ডামি এগুলোর ব্যাপারে আমাদের যে জিরো টলারেন্স নীতি সেইটারই ধারাবাহিকভাবে আমরা বজায় রেখেছি এবং ভবিষ্যতেও বজায় রাখব। জড়িত অন্যান্য সন্ত্রাসী, অস্ত্রের উৎস এবং সম্ভাব্য সন্ত্রাসী চক্রকে শনাক্তে অব্যাহত রয়েছে পুলিশের অভিযান। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। গোপালগঞ্জে দুটি মোটরসাইকেলের সংঘর্ষে 3 যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে গোপালগঞ্জ টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা ব্রিজ থেকে দুটি মোটরসাইকেলে 3 যুবক প্রতিযোগিতা করে বেপরোয়া গতিতে মাদারীপুরের টেকেরহাটের দিকে যাচ্ছিল। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তাদের দুটি মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নিহত হন অচিন্ত কুণ্ডু নামে এক যুবক। গুরুতর আহত হয় ফয়সাল উজ্জ্বল নামে অপর মোটরসাইকেলে থাকা 2 আরোহী। স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে প্রথমে মাদারীপুর রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে একজনকে মুমূর্ষ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে শনিবার দুপুরে দুজনেরই মৃত্যু হয়। কিশোরগঞ্জে পানিতে ডুবে 3 শিশুসহ 4 জনের মৃত্যু হয়েছে। দুপুরে বাজিতপুরের মিরার বনে বাড়ির পাশের একটি খালে পড়ে যায় সুজন মিয়ার 5 বছরের ছেলে এবং একই এলাকার শাওন মিয়ার 4 বছরের মেয়ে। পরে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এদিকে সদর উপজেলার নীলগঞ্জ এলাকায় নদীতে গোসলে নেমে নিখোঁজ হন যুবক ফয়সাল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল 3 ঘন্টার চেষ্টায় উদ্ধার করে মরদেহ। এছাড়া ইটনার 5 কাহনিয়া গ্রামে নদীতে গোসলে নেমে নিখোঁজ হন 8 বছরের ফাইজা। পরে উদ্ধার করা হয় তার মরদেহ। জনপদের সময় আরও থাকছে। টানা বর্ষণ, পাহাড়ি ঢলে বান্দরবানে ক্ষতিগ্রস্ত 180 কিলোমিটার সড়ক। অনেক জায়গায় বড় বড় গর্তে যান চলাচল ব্যাহত। মেরামতের জন্য বরাদ্দের অপেক্ষা। বুলেট ট্রেন চালুর মাধ্যমে ঢাকা চট্টগ্রামের দূরত্ব মাত্র 1.5 ঘন্টায় নামিয়ে আনার পাশাপাশি চট্টগ্রাম কক্সবাজার রুটে সড়ক পথের ভোগান্তি কমাবে এক্সপ্রেসওয়ে। তার সঙ্গে যুক্ত হচ্ছে $500 মিলিয়ন আনোয়ারার চায়না ইকোনমিক জোন। চীনের সম্ভাব্য অর্থায়নে এই 3টি মেগা প্রকল্পেই অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। এমনকি বুলেট ট্রেন সহ প্রকল্পগুলো এগিয়ে নিতে চীনের রাষ্ট্রদূতের কাছে চিঠিও দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। শেখর টিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে। ঢাকা চট্টগ্রাম সড়ক পথের 265 কিলোমিটার দূরত্ব অতিক্রমে এখন সময় লাগছে 6 থেকে 8 ঘন্টা, আর 320 কিলোমিটার রেলপথের দূরত্ব অতিক্রমে 5.5 থেকে 7 ঘন্টা সময় লাগছে। আবার দুর্ঘটনা কিংবা যানজট সৃষ্টি হলে সময় লাগে 10 ঘন্টার বেশি। এই অবস্থায় দেশের অর্থনীতির লাইফলাইনের যাত্রাপথের সময় কমিয়ে আনতে বিশেষ প্রস্তাব নিয়ে হাজির চীন সরকার। তৈরি করতে চাই বুলেট ট্রেন চলাচলের যাত্রাপথ। Dhaka Chittagong connectivity has to be gone down to the 1.5 hours to 2 hours maximum. বিশ্বের যে কোনো উন্নত সিটির মতো। এবং ঢাকা থেকে চিটাগং পর্যন্ত যেতে যতগুলি নদীর পাড়ে যতগুলি জায়গা আছে প্রত্যেকটাতে ইন্ডাস্ট্রি হতে হবে ইনশাআল্লাহ। শুধু ঢাকা চট্টগ্রাম রুটে বুলেট ট্রেন চলাচলে চীন আগ্রহী তা কিন্তু নয়। বিড়ম্বনার যাত্রাপথ হিসেবে পরিচিত চট্টগ্রাম কক্সবাজার রুটে এক্সপ্রেসওয়ে স্থাপনের মাধ্যমে নতুন মাত্রার গতি আনতে আগ্রহী তারা। চট্টগ্রাম যোগাযোগের ক্ষেত্রে ঢাকার সাথে এবং অন্যান্য জায়গার সাথে একটু পিছিয়ে আছে। আমরা ঢাকা চট্টগ্রাম যে 4 লাইনটা হয়েছে এটা পর্যাপ্ত না। এখানে ভালোভাবে আমরা এখনও ঢাকা যেতে এখনও 5-6 ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর চট্টগ্রাম কক্সবাজারের যোগাযোগ ব্যবস্থা তো খুবই খারাপ। এমনকি দক্ষিণ চট্টগ্রামের আনোয়ারায় 730 একর জায়গার উপর তৈরি হবে চায়না ইকোনমিক জোন, যেখানে বিনিয়োগ হবে অন্তত $500 মিলিয়ন। শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে যেমন অর্থনৈতিক অগ্রগতি হবে, তেমনি কর্মসংস্থান হবে হাজার হাজার শ্রমিকের। চাইনিজ ইকোনমিক জোন করা হয়, এখানে কিন্তু শুধু খালি চট্টগ্রামবাসী না, পুরো দেশ উপকৃত হবে। এদিকে ঢাকা চট্টগ্রাম রুটে দ্রুতগতির বুলেট ট্রেন চালু, চট্টগ্রাম কক্সবাজার রুটে এক্সপ্রেসওয়ে স্থাপনের পাশাপাশি চট্টগ্রামের আঞ্চলিক লজিস্টিক ও বিনিয়োগ হাব হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়ে চীনা রাষ্ট্র
রাষ্ট্রদূতকে চিঠি দিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স। লজিস্টিক্সের জন্য চিরং হবে একটা হাব। এটা 300 কিলোমিটার এদিকে যাবে, 300 কিলোমিটার এদিকে, 300 কিলোমিটার উত্তর দক্ষিণ সব দিকে 300 কিলোমিটার করে আপনি ইউজ করতে পারবেন। আগামী 2031 সালের মধ্যে চায়না ইকোনমিক জোন পুরোদমে উৎপাদন যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে বুলেট ট্রেনে ঢাকা চট্টগ্রামের দূরত্ব কমে আসবে 1 থেকে 1.5 ঘন্টায়। আর এক্সপ্রেসওয়ের মাধ্যমে প্রতিদিনই একাধিকবার আসা যাওয়া করা যাবে চট্টগ্রাম কক্সবাজার রুটে। ভূরাজনৈতিক চিত্রে কৌশলগতভাবে সুবিধাজনক স্থানে রয়েছে বাংলাদেশের এই বন্দর নগরী চট্টগ্রাম। আর তাই ঢাকা চট্টগ্রাম বুলেট ট্রেন কিংবা চট্টগ্রাম কক্সবাজারের এক্সপ্রেসওয়ে, একই সাথে চায়না ইকোনমিক জোন। আর এই মেগা প্রকল্পগুলো বাস্তবায়ন হলে দক্ষিণ এশিয়ার অর্থনীতি চিত্র পাল্টে দেবে বাংলাদেশ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বান্দরবানে ক্ষতিগ্রস্ত 180 কিলোমিটার সড়ক। কোথাও সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত, ব্যাহত হচ্ছে যান চলাচল। বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের কথা জানিয়েছে এলজিইডি। বিস্তারিত এনে জাকিরের রিপোর্টে। ধসে গেছে সড়ক, কোথাও দেখা দিয়েছে ফাটল, আবার অনেক জায়গায় নিচ থেকে সরে গেছে মাটি, সৃষ্টি হয়েছে বড় বড় গর্ত। এই চিত্র বান্দরবান সদর, লামা আলী কদম, নাইক্ষ্যংছড়ি সহ বিভিন্ন উপজেলায়। এর মধ্যে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের 25 কিলোমিটার, সড়ক ও জনপথের 65 কিলোমিটার এবং এলজিইডির 90 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। নিত্য প্রয়োজনীয় পণ্য পরিবহন, রোগী হাসপাতালে নেওয়া এবং শিক্ষার্থীদের স্কুল কলেজে যাতায়াতেও দেখা দিয়েছে চরম দুর্ভোগ। গাড়ি ঘোড়া ঢুকতে পারতেছে না, এখন আমরা চলাফেরা করতে পারতেছি না। রাস্তা ভেঙে গেছে, আমাদের যাতায়াত করতে কষ্ট হয়। ইতিমধ্যে সড়কের ক্ষয়ক্ষতির প্রাথমিক হিসাব সম্পন্ন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে তারপর আমরা মেইনটেনেন্সের কাজ শুরু করব। ইতিমধ্যে আমাদের এলজিইডির এলসিএস মহিলা কর্মীদের মাধ্যমে রাস্তা কাজও চলতেছে। সরকারি তথ্য মতে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে ব্যয় হবে 133 কোটি টাকা। এনএ জাকির, সময় সংবাদ, বান্দরবান। নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারের চাপে প্রায় ধসে পড়ে বাঁধ। প্লাবিত হয় গ্রামের পর গ্রাম। ফসলি জমি ও মাছের ঘের সহ সহায় সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েন হাজারো বাসিন্দা। দুর্গত এলাকার মানুষের দাবি, দিনের পর দিন আশ্বাসেই বন্দী থাকে বাঁধ সংস্কারের কাজ। স্থায়ী বেড়ি বাঁধ নির্মাণের দাবি তোয়াক্কা করছে না প্রশাসন। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও মোহাম্মদ ইয়াসিনের ছবিতে রিপোর্ট। তিন পাশে মেঘনা নদী আর এক পাশে বঙ্গোপসাগর, মাঝখানে দেশের দক্ষিণের বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা নোয়াখালীর হাতিয়া। দ্বীপটির চারপাশে 109 কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। প্রতি বছরই জোয়ারের পানিতে ধসে পড়ছে বিভিন্ন এলাকার বাঁধ। লোকালয়ে পানি প্রবেশ করে ভেসে যাচ্ছে ঘরের আসবাবপত্র, ফসলি জমি, মাছের ঘের। আমাদের এখানে আরো অনেক লোকজন ছিল, অনেক বাড়িঘর ছিল, সবাই ভাঙি চলে গেছে। প্রতিবারই বেড়ি হচ্ছে, কিন্তু বেড়িগুলো টেকসই না। এই বেড়িবাঁধটা কিছুদিন আগে এইভাবে হয়ে যাওয়ার কারণে আমাদের স্টুডেন্টসরা স্কুলে আসতে যথারীতি বিড়ম্বনার শিকার হচ্ছে। উপজেলার 11টি ইউনিয়নের প্রায় 20টি পয়েন্টের বাঁধ রয়েছে ঝুঁকিতে। একটু অস্বাভাবিক জোয়ারেই আতঙ্কে থাকেন এখানকার মানুষ। একের পর এক সরকার বদল হলেও ভাগ্য বদলায়নি দুর্গত এলাকার বাসিন্দাদের। এটা যদি না রক্ষা করা যায় তাহলে অনেক ধরনের ক্ষতি হতে পারে। টিকসই বেড়িবাঁধ আর অথবা প্রত্যেক বছর বেড়ি বাঁধে, এইবারে মনে হয় 4 বার বাঁধছে। এই বাঁধায় তো কোনো লাভ হইতেছে না। স্থায়ী ব্লক বাঁধের দরকার এই এলাকাকে টিকানোর জন্য। বরাবরের মতোই ধসে যাওয়া বেড়িবাঁধগুলো সংস্কারের গতানুগতিক আশ্বাস দিল পানি উন্নয়ন বোর্ড। স্থায়ী ব্লক বাঁধের জন্য ব্লক দিয়ে প্রোটেকশন এবং বাঁধের স্লোপ প্রোটেকশনের জন্য আমরা একটা ডিপিপি প্রস্তুত করেছি। কিছু টেকনিক্যাল রিপোর্ট বাকি আছে, এই টেকনিক্যাল রিপোর্ট হাতে পাওয়া মাত্র আমরা এটা বোর্ডে দাখিল করি। প্রায় 2100 বর্গ কিলোমিটার আয়তনের এই দ্বীপে 7.5 লাখ মানুষের বসবাস। সময় সংবাদ, নোয়াখালী। সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের আত্মার মাগফিরাত কামনায় পঞ্চগড়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা স্টেডিয়ামে পরিবারের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে স্বজন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশ নেন। বক্তারা
ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রাজনৈতিক, সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের বিভিন্ন দিক তুলে ধরেন। পরে তাঁর আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। তাদেরকে ক্ষমা করে দিন। আজকে এখানে অনেক সন্তানেরা আছে, কিন্তু বাবা বলে ডাকার মতো কেউ নাই। আব্বার কর্মজীবন অনেক লম্বা, পঞ্চগড়ে বহু সময় তিনি ছিলেন এবং আপনাদের প্রত্যেকের সঙ্গে তার কোনো না কোনোভাবে যোগাযোগ সবসময় ছিল। তার আচরণে, তার কথায় যদি আপনারা কখনো কোনো কারণে আঘাত পেয়ে থাকেন, অনুগ্রহ করে আব্বাকে ক্ষমা করে দিবেন। তার যে কর্মগুলো, তার যে কাজগুলো, তার যে আমাদের এই পঞ্চগড়ের মানুষের জন্য উনি যা জীবদ্দশায় যে কাজগুলো করেছেন, আমি মনে করি দল, মত, ধর্ম, বর্ণ সবাইকে ধারণ করতে হবে। নান্দনিক চট্টগ্রাম গড়তে প্রধানমন্ত্রীর নির্দেশনায় 2200 ভবনের ছাদ ও 450 সরকারি দফতরে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে জেলা প্রশাসন। মাসব্যাপী চলবে এ কর্মসূচি। সহায়তায় থাকবে সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। জেলা প্রশাসন কার্যালয়ের ছাদে চলছে পরিচ্ছন্নতা কার্যক্রম। নান্দনিক চট্টগ্রাম ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়াতে কর্মসূচিতে অংশ নেন জেলা প্রশাসক, সিডিএ চেয়ারম্যান ও সিটি মেয়র সহ সরকারি দফতরের কর্মকর্তারা। নগর ও জেলার নানা প্রতিষ্ঠানের প্রাঙ্গণ, ভবনে, ছাদ, ড্রেন ও বাগানে মাসব্যাপী চলবে এই কার্যক্রম। পরিচ্ছন্ন নগরী করতে ডোর টু ডোর কার্যক্রম আবার চালুর কথা জানান সিটি মেয়র। আবারও আমরা ডোর টু ডোর প্রকল্প চালু করব। আমরা এটাকে একদম বিনামূল্যে জনগণের জন্য করে দেব। জেলাগুলোকে আমরা ক্লিন, গ্রিন, হেলদি এবং সেফ রাখতে পারি। পরিবেশ যদি অস্বস্তিকর হয়, অসুস্থ থাকে পরিবেশ, সেখানে সুস্থ চিন্তা করা সম্ভব নয়, সুস্থ শরীরও সম্ভব নয়, সুস্থ মনও সম্ভব নয়। পরিচ্ছন্ন করি নগর গ্রাম গড়ি নান্দনিক চট্টগ্রাম স্লোগানে জেলা প্রশাসনের আয়োজনে নগরীর সার্কিট হাউস থেকে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, যা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সিটি কর্পোরেশন বা পৌরসভা তাদের হাতেই যদি আমরা এই ব্যাপারটা ছেড়ে দিই, তাহলে কিন্তু সবটা হবে না। সবটা হতে হলে নাগরিককেও এখানে একটা কৃষ্টির মধ্যে আসতে হবে। বাড়ির আঙ্গিনে আপনি পরিষ্কার করবেন, আপনার প্রতিদিনের ব্যবহৃত যে বর্জ্য সেটা আপনি নির্দিষ্ট ডাস্টবিনে রাখবেন। 131টি সরকারি দফতরে 416টি ভবন, 8টি আবাসিক এলাকা সহ পুরো জেলায় 2095টি ভবনের ছাদে পরিচ্ছন্নতা অভিযান চলবে। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিদিনই ভিড় করেন হাজারো পর্যটক। তবে আনন্দ ঘন এই সমুদ্র স্নান অনেক সময় পরিণত হয় দুর্ঘটনায়। গত 12 বছরে সমুদ্রে ডুবে প্রাণ হারিয়েছেন 77 জন, নিখোঁজ রয়েছেন 2 জন। তবে লাইফগার্ডের তৎপরতায় জীবিত উদ্ধার করা হয়েছে 1043 জনকে। এমন দুর্ঘটনা কমাতে বিশ্ব পানিতে ডোবা প্রতিরোধ দিবস উপলক্ষে কক্সবাজার সমুদ্র সৈকতে উদ্ধার মহড়া, প্রাথমিক চিকিৎসার প্রদর্শনী অনুষ্ঠিত হলো। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত সুজাউদ্দিন রুবেলের রিপোর্টে। লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, জারি রয়েছে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত। সৈকতের কয়েকটি পয়েন্টে লাল পতাকা টাঙানো হলেও অনেক পর্যটক উপেক্ষা করছেন সতর্ক বার্তা ও লাইফগার্ডদের নির্দেশনা। এমন বাস্তবতায় বিশ্ব পানিতে ডুবা প্রতিরোধ দিবস উপলক্ষে লাবণী সৈকতে আয়োজন করা হয়েছে সচেতনতামূলক নানা কর্মসূচি। উদ্ধার মহড়া, সিপিআর প্রদর্শনী ও লাইফগার্ড সেভিং সরঞ্জামের ব্যবহার দেখিয়ে নিরাপদ সমুদ্র স্নানের বার্তা দেন আয়োজকরা। সব নিয়ম কানুন দেখানো আছে, এই দিক দিয়ে নামা যাবে না, ওই দিক দিয়ে নামতে হইব, কিন্তু আমরা উচ্ছৃঙ্খল যার দিক নির্দেশনাকারী আছে তাদের সমস্ত কিছু মেনটেন করেই আমার এখানে অবস্থান করা উচিত। সমুদ্র স্নানে পর্যটকদের নিরাপত্তায় কক্সবাজার সৈকতে কাজ করছেন বেসরকারি সংস্থা সিসেফ লাইফগার্ডের মাত্র 27 জন কর্মী। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত দায়িত্ব পালন করলেও জনবল ও সরঞ্জামের সীমাবদ্ধতা রয়েছে তাদের। কোনো কিছুকে তোয়াক্কা না করা মানে হচ্ছে এখানে ডুবে যাওয়া। লাল পতাকা ব্যবহার করার সাথে সাথে আমরা সকল পর্যটকদের পানিতে না নামার জন্য উৎসাহিত করে
সমুদ্র স্নানে পর্যটকদের প্রাণহানি এড়াতে এই কর্মসূচি, জানায় সিসিএফ লাইফগার্ড সংস্থা। এরকম একটা দীর্ঘতম সমুদ্র সৈকতে আমাদের লাইফগার্ড সংখ্যা আরও বাড়ানো দরকার, বিশেষ করে 100 জনের অধিক লাইফগার্ড দরকার। পাশাপাশি আমাদের লাইফগার্ড সদস্যদের উন্নত মানের উদ্ধার সরঞ্জাম দরকার রয়েছে। সামান্য সচেতনতা, লাইফগার্ডের নির্দেশনা মেনে চলা ও জরুরি পরিস্থিতিতে দ্রুত সঠিক পদক্ষেপ, এই তিনটি বাঁচাতে পারে অনেক মূল্যবান প্রাণ, মনে করেন সংশ্লিষ্টরা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। এই পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। পদ ছাড়ার পরও আলোচনায় সাবেক রাষ্ট্রপতি শাহাবুদ্দিন ইসলামী ব্যাংকের শেয়ার জালিয়াতির অভিযোগ। হাইকোর্টে BFIU এর প্রতিবেদন, দুদককে তদন্তের নির্দেশ। খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে 11 দলের সমাবেশ, গণভোটের রায় বাস্তবায়ন না করলে সরকারকে সহযোগিতা করবে না বিরোধী দল। সনদ নিয়ে গড়িমসির অভিযোগ জামাত আমিরের। এবং থামছে না ভারত থেকে বাংলাদেশে পুশিনের চেষ্টা, দিনাজপুর, ঝিনাইদহ ও ফেনীতে 22 জনকে জেলে পাঠানোর চেষ্টা, রুখে দিল বিজিবি, সীমান্তে সাময়িক উত্তেজনা। এই ছিল জনপদের সময়। এরপর রাতের সময় নিয়ে আসছে কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়ের।